সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আমি জাফর সাদিক। ২৪-এর এই রাত ছিল থমথমে। বিভৎস মরণ কামড়ের পরিকল্পনায় মত্ত হাসিনার বিরুদ্ধে কাঁধে কাঁধ মিলিয়ে চূড়ান্ত লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছিল ছাত্র জনতা। হাসিনা বিরোধী সকল পক্ষের সম্মিলিত প্রয়াসে পরদিনই পতন ঘটে স্বৈরাচারের। অথচ মাত্র ২ বছর পর আজ সারাদিন স্বৈরাচার বিরোধী ছাত্র সংগঠনগুলো নিজেদের মাঝে বিভেদে লিপ্ত। বেশ কয়েকটি ক্যাম্পাসে হয়েছে সংঘর্ষ, চলছে উত্তেজনা। এর মাঝেই জামায়াত থাকলে আওয়ামী লীগ থাকবে, ফরহাদ মাজহারের এমন বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে জামায়াত ইসলামী। প্রাসঙ্গিক বিষয় নিয়ে আজকের সম্পাদকীয় গণ অভ্যুত্থান দিবসের প্রাক্কালে। আর এ নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে আছেন ডক্টর মারুফ মল্লিক, রাজনৈতিক বিশ্লেষক, ডক্টর আতিক মুজাহিদ, সংসদ সদস্য এনসিপি, এবং কিছুক্ষণের মধ্যে যুক্ত হবেন ডাক্তার শাখাওয়াত হোসেন সায়ন্ত, সাধারণ সম্পাদক G9। দর্শক, আমাদের সঙ্গে অনলাইনে আরও যুক্ত হবেন আসিফ আবদুল্লাহ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, ইসলামী ছাত্র শিবির, ও মল্লিক ওয়াসি উদ্দিন তামি, দপ্তর সম্পাদক, জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনারাও এই আলোচনায় অংশ নিতে পারবেন। অংশ নেওয়ার জন্য সরাসরি কল করতে হবে টেলিভিশনে দেখানো নম্বরে। এছাড়া ফেসবুকের মাধ্যমে আপনাদের মতামত পাঠাতে পারেন। আলোচনা শুরুর আগে জানিয়ে দেবে এখনকার প্রধান শিরোনামগুলো। জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব দেশবাসীর, কোনো দল বা ব্যক্তির নয়। বিভ্রান্তি ছড়াচ্ছে একটি গোষ্ঠী। ক্ষতিগ্রস্ত সবার পাশে থাকার অঙ্গীকার প্রধানমন্ত্রী। শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থার হুঁশিয়ারি তথ্য উপদেষ্টার। দেশে ফিরলেই গ্রেফতার। দিল্লির অনুষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততা না থাকার দাবি ভারত সরকারের। ফ্যাসিবাদকে ফেরানোর ষড়যন্ত্র রুখে দেওয়ার ডাক এনসিপির। জুলাই অভ্যুত্থানকে ভুলিয়ে দেওয়ার অপচেষ্টা দেখছে জামায়াত। সরকার সঠিক পথে না এলে কঠিন পরিণতির হুঁশিয়ারি। এবং জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন বুধবার। হত্যা মামলায় ওবায়দুল কাদের সহ ৭ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক শুরু। ১ বছরে সব বিচার কাজ শেষ করতে চায় প্রসিকিউশন। মারুফ ভাই, আতিক মুজাহিদ এবং ডক্টর শাখাওয়াত হোসেন সায়ন্ত, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ ৪ আগস্ট এবং আজকে রাতটা যদি মনে করি আমরা জুলাই ২৪-এর আগস্টে, আজকের রাতটা ছিল বেশ থমথমে। এবং কি হয় একটা পরিস্থিতি আমরা দেখলাম যে ঢাকা টু মার্চ, যেটা ছিল মার্চ টু ঢাকা, সেটি ৫ তারিখে এগিয়ে নিয়ে আসা হলো এবং রাতভর সরকারি দলের এক ধরনের তাণ্ডবের প্রচেষ্টা কিংবা প্রস্তুতি আমরা দেখলাম। এই সময়টা আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলো, ছাত্র জনতা এবং সমস্ত ছাত্র সংগঠন তারা একসাথে হয়ে বিভিন্ন পরিকল্পনা করেছে, কি করে এই প্রবল স্বৈরাচারকে ক্ষমতাচ্যুত করবে, রুখে দিবে, সেটি নিয়ে আলোচনা করেছে। কিন্তু ঠিক ২ বছর পর আজকে আমরা দেখছি যে এই সংগঠনগুলো নিজেদের মধ্যে গতকাল থেকে শুরু হয়েছে, তার ধারাবাহিকতা আজকেও চলছে। বিভিন্ন ক্যাম্পাসে তারা নিজেরাই বিভেদে জড়িয়েছে। এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই শুরুতেই। তবে তার আগে আমার মনে হয়, যেহেতু এখানে ছাত্র সংগঠনের কোনো প্রতিনিধি নাই, আমাদের সাথে অনলাইনে দুজন যুক্ত হবেন, একজন আসিফ আবদুল্লাহ, একজন হচ্ছেন মল্লিক ওয়াসি উদ্দিন তামি। আমরা একটু তাদের কাছে একটু জেনে নিতে চাই যে কেন আসলে এই অবস্থাটি তৈরি হলো। আমি একটু আসিফ আবদুল্লাহ আপনার কাছ থেকে জানতে চাই। আসিফ, আপনি ইসলামী ছাত্র শিবিরের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। নিশ্চয়ই আপনি বিশ্ববিদ্যালয় জীবন ও ছাত্র রাজনীতি করে এসেছেন এবং ২৪-এর গণ অভ্যুত্থানে ইসলামী ছাত্র শিবির সহ অন্যান্য যে ছাত্র সংগঠন ছিল, তারা প্রকাশ্য কিংবা যে কোনো অবস্থাতে তারা একসাথেই কাজ করেছে আমরা দেখেছি। হুট করেই গতকালকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু হলো যেই সংঘাত, সেটি আজ জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, এমনকি ঢাকা আলিয়া মাদ্রাসা পর্যন্ত ছড়িয়ে পড়লো। আরও বেশ কয়েকটি কলেজেও ছোটোখাটো ঝামেলা আমরা শুনতে পাচ্ছি হওয়ার সম্ভাবনা কি উত্তেজনা তৈরি হচ্ছে। ২ বছরের মাথায় সেই যে বিভেদ, যে সংঘাত, যেই সংঘাত যাতে তৈরি না হয় সেই জন্যই গণ অভ্যুত্থানটি হয়েছিল। একটা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে গণ অভ্যুত্থানে সাধারণ ছাত্ররা যুক্ত হয়েছিল। আবার ক্যাম্পাস কেন উত্তপ্ত হচ্ছে আপনাদের মাধ্যমে? ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমার সাথে যারা সহ আলোচক হিসেবে আছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা দীর্ঘ বছর ছাত্র দল সহ আমরা যুগপৎ আন্দোলন করেছি, আমরা সহযোদ্ধা ছিলাম। তো নতুন বাংলাদেশে তারা ক্ষমতায় আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে তারা পুরনো নোংরা রাজনীতির দিকে আবার ফিরে যাচ্ছে। আমরা আশা করেছিলাম যে ছাত্রদল নতুন বাংলাদেশের জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে তারা রাজনীতি করবে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা যেমন তেজগাঁও কলেজে সাকিবুল হাসানকে খুন করলো, এরপরে আপনি দেখেন ক্যাম্পাসগুলোকে অস্থিতিশীল করে দিচ্ছে। আসলে ছাত্রদল এখন খুবই একটা কষ্টে আছে, এটা আমরা বুঝতে পারছি।
তারা একই সাথে ডাকসু থেকে শুরু করে 5টি ছাত্র সংসদে তারা কোনো অবস্থান নিতে পারেননি। শিক্ষার্থীদের ম্যান্ডেট তারা পায়নি। এরপরে হল সংসদগুলোতেও তারা কোনো ম্যান্ডেট পায়নি। সার্বিকভাবে তারা ক্ষমতায় আসলেও, বিএনপি ক্ষমতায় আসার পরেও তারা যে আসলে তাদের মন মতো রাজনীতি করতে পারছেন না এবং একই সাথে তারা গণরুম গেস্ট রুম চালাতে পারছেন না, যার কারণে তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়, আমরা দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় তারা যখন মিছিল করছে, বাইরে থেকে সকল টোকাই বাহিনীকে নিয়ে এসে তাদেরকে মিছিল করতে হচ্ছে। এই যে একটা তাদের খয়রাতি অবস্থা, এই অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে তারা আর সহ্য করতে পারতেছেন না। এখন তারা গতকালকে আমি দেখলাম যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে তারা আহ জুলাইয়ের একটি প্রোগ্রাম, সেই প্রোগ্রামে তারা এখানে হামলা করলেন। এরপরে আপনি আজকে দেখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, এখানে জুলাই গণ অভ্যুত্থানকে নিয়ে বিশ্ববিদ্যালয় একটি প্রোগ্রাম, যেখানে ইউজিসি চেয়ারম্যান উপস্থিত ছিলেন। সেই প্রোগ্রামে শিক্ষার্থী বিভিন্ন দল, ছাত্র দলের বাহিরে যারা আছে, ইনকিলাব মঞ্চ থেকে শুরু করে ছাত্র শক্তি, তারা কিছু শিক্ষার্থী বান্ধব কিছু দাবি নিয়ে গেল। তারা এখানে আবাসন সংকট নিরসন এবং দ্বিতীয় যে ক্যাম্পাসের কাজ, সেই কাজটি যেন সেনাবাহিনীকে দেওয়া হয়, এরকম শিক্ষার্থী বান্ধব চাওয়া নিয়ে তারা যখন এখানে প্লাকার্ড নিয়ে গেল, এখানে ছাত্রদল তাদেরকে বাধা দিল এবং শেষ পর্যন্ত তাদের উপর হামলা করলো। আমরা দেখলাম যে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি যোগসুর, ভিপি, জিএস, তাদেরকে মেরে রক্তাক্ত করা হলো এবং ছাত্র শক্তি, ইনকিলাব মঞ্চ, ছাত্র মৈত্রী, সকলকে তারা এখানে আঘাত করলো এবং পরবর্তীতে আমরা দেখলাম যে তাদেরকে যখন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেই হাসপাতালেও তারা আবার আওয়ামী কায়দায়, ছাত্রলীগের কায়দায় সেই হাসপাতালে যে আক্রমণ করছে। আমরা দেখেছি যে আওয়ামী আমলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ তারা যেভাবে আমাদের বিশ্বজিৎকে হত্যা করেছিল মারতে মারতে, সেই একই কায়দায় ছাত্র দলের গুন্ডারা তারা শিক্ষার্থীদের উপর হামলা করছে আসিফ, এবং একটু এই পর্যায়ে পরবর্তীতে তারা আপনাকে হাসপাতালে যেয়ে হামলা এই পর্যায়ে একটু আপনাকে থামাতে চাই। কয়েকটা বিষয় একটু পরিষ্কার হতে চাই। প্রথমত হচ্ছে, সেখানে ইউজিসির চেয়ারম্যান ছিলেন। আমি ঠিক জানি না যে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ যে দাবি দেওয়া, সেটি নিয়ে ইউজিসির চেয়ারম্যানের কাছে যাওয়া যায় কিনা, কিংবা সেটি তিনি সমাধান করতে পারেন কিনা, প্রথম প্রশ্ন হচ্ছে এটি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, অবশ্যই এর পরের যে ঘটনাগুলো, সেখানে নিন্দার মতো ঘটনা প্রচুর আছে এবং সেখানে সবাই সেটি নিন্দা করবে। বাট শুরুটা যেখান থেকে হয়েছে, সেই সূচনা লগ্নে আসলে এটি কেন করতে হলো যে ইউজিসির চেয়ারম্যানের অনুষ্ঠানে, যেটি ছাত্রদলও বলছে যে তারা ইউজিসি চেয়ারম্যানকে অপমান করতে চেয়েছিল বলে আমরা বাধা দিয়েছি, এবং পরবর্তীতে তারা দাবি করছে যে জকসু এবং শিবির মিলে তাদের উপর হামলা করেছে, ছাত্রদল নেতাদের দাবি এটা। সো সেখানে এই শুরুর জিনিসটা আসলে কেন জকসুকে এটা করতে হলো, যে আন্দোলনের দাবি দেওয়া নিয়ে তারা বিভিন্ন ধরনের, তারা কেন সেই প্রোগ্রামে ঢুকতে গেল? আপনার এখানে একটি তথ্যগত ভুল আছে। এখানে ইনকিলাব মঞ্চের তারা এই দাবিটি নিয়ে তারা প্ল্যাকার্ড তৈরি করেছিল, তারা গিয়েছিল। না, হ্যাঁ, শুরুতে কিন্তু তো আপনিও এবং বলেছেন যে, তাদের তারা আপনিও তো কিন্তু কাউকে শুরুতেই বলেছেন যে তারা তো আপনাদের কাউকে মানে জকসুর না, না, নেতৃবৃন্দ গিয়েছিল। আপনি দেখবেন, আপনি সুস্পষ্ট ভাবে দেখবেন যে প্ল্যাকার্ড গুলো কাদের। এটা শিক্ষার্থীদের দাবি, তাদের হলো প্ল্যাকার্ড তৈরি করেছিল। তারা তো কোনো কাউকে উস্কানিও দেয়নি, তারা কোনো মারামারিতেও যায়নি। তাহলে কেন তাদের উপর হামলা করতে হলো? এবং একই দেখলেন যে ঢাকা আলিয়ায় প্রথমে হলে তালা দেওয়া হলো, হলে তালা দেওয়ার পরে শিক্ষার্থীদের উপর হামলা হলো। একই সাথে ঢাকা আলিয়ার সম্মানিত যে অধ্যক্ষ, প্রিন্সিপাল, তাকে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, তাকে পর হাসপাতালে নিতে হয়েছে। সেখানে যুব দলের সদস্য সচিব রবিউল আলম নয়ন, তিনি এখানে হামলা করতে চলে গেছেন এবং আমরা দেখলাম যে তোফাজ্জল হত্যা মামলা, যেখানে তার একটি আসামি, ঢাকা বিশ্ববিদ্যালয় ফজলুল হক হলে যে তোফাজ্জল হত্যা, তার আসামি এখানে রমজান আলী রকি, সেই হামলায় এখানে অংশ নিয়েছেন। এবং একই সাথে ঢাকা কলেজে একই সাথে দেখবেন যে সকল ক্যাম্পাসে একই সাথে শিক্ষার্থীদের উপর হামলা হচ্ছে। এটা সুস্পষ্টভাবে বুঝতে পারছি যে ছাত্রলীগের একটা নতুন কমিটি আসতে যাচ্ছে। এই কমিটি যেন খুব দ্রুত না হয়, সেটি আটকানোর জন্য ছাত্রদলের বর্তমান কমিটি, রাকিব নাসিরের যে কমিটি, তারা এই স্পষ্টত সকল ক্যাম্পাসে একটা নৈরাজ্য সৃষ্টি করতে চাচ্ছে, যেন তাদের কমিটি আটকায়। এবং একই সাথে তারা যে আসলে একটা অসহায়ত্ব বিরাজ করছে বিভিন্ন ক্যাম্পাসে, সেই ক্ষোভে তারা এই কাজগুলো করছে। আসিফ, এটি তো আপনি পাল্টা মানে বিপরীত রাজনৈতিক দলের একজন কর্মী কিংবা নেতা হিসেবে আপনি বক্তব্যটি দিলেন, কিন্তু আমরা যেখান থেকে শুরু করেছিলাম যে জুলাইয়ের অভ্যুত্থানের যে চেতনা ছিল, যে এক ধরনের সাম্য কিংবা সম্প্রীতি, ক্যাম্পাসগুলোতে এক ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা, সাধারণ শিক্ষার্থীদেরও এক ধরনের ভরসার জায়গা, সেই জায়গাটি আপনি আজকে এখন এই মুহূর্তে যে ভাষায় কথা বললেন, কিংবা আপনার বিরোধী যে ক্ষমতাসীন দল বলেন কিংবা তাদের যে ছাত্র সংগঠনগুলো আছে, তারাও যদি আপনাদের মতোই কথা বলেন, কাজ করতে থাকেন, সেই পরিস্থিতি কি আসলে আবার স্বৈরাচারের যে আমল, সেই আমলের মতো হয়ে যায় কিনা, সেটি বন্ধ করতে আপনারা কি উদ্যোগ নিচ্ছেন? অবশ্যই, অবশ্যই। আপনি দেখবেন যে প্রত্যেকটা ক্যাম্পাসে কারা প্রথম হামলা করছে, কারা শিক্ষার্থীদের গায়ে হাত তুলছে, কারা রক্তাক্ত করছে, কারা শিক্ষকদের উপর হামলা করছে, মাথা ফাটিয়ে দিচ্ছে। এবং ছাত্রদল যখন পারছে না সবাইকে শিক্ষার্থীদের বিরুদ্ধে
অবস্থান নিচ্ছে, পরবর্তীতে তারা দেখলাম তারা শ্রমিক দল, যুব দল সবাইকে নিয়ে এসে আক্রমণ করছে। আমরা তো এই রাজনীতি চাই না। আমরা চেয়েছিলাম নতুন বাংলাদেশে জুলাইয়ের পরে বিএনপি ক্ষমতায় এসেছে, তারা দীর্ঘ বছর আমাদের সহযোদ্ধা ছিল ছাত্রদল। আমরা চেয়েছি একটা সুন্দর রাজনৈতিক একটা পরিবেশ থাকবে, সবাই দল মত নির্বিশেষে সবাই তাদের সুন্দর রাজনৈতিক যে কর্মপরিবেশ সেটি চালাবে এবং শিক্ষার্থী বান্ধব কাজগুলো তারা করবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ক্যাম্পাসে অরাজকতাগুলো এটা তো ছাত্রদল করছে। আমরা তো এই রকম ছাত্রদল কখনো এক্সপেক্ট করি নাই। আমরা ছাত্রদলের এই চেহারার মধ্যে আমরা পুরাতন ছাত্রলীগকে খুঁজে পাচ্ছি। আমরা তো এইটা চাইনি। জি আমরা আসিফ, চেয়েছিলাম আপনাকে ছাত্রদল ধন্যবাদ। একটা ছাত্র সুন্দর দলের পরিবেশ। মল্লিক ওয়াসিউদ্দিন তামি আমাদের সঙ্গে যুক্ত হবেন। আমরা তার কাছ থেকে আপনার যে প্রশ্ন সেই প্রশ্নের উত্তরগুলো জানার চেষ্টা করবো। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমরা এর মধ্যে আমাদের সঙ্গে স্টুডিওতে যারা আছেন তাদের সাথে একটু কথা বলে আসি। আপনারা সবাই তো মোটামুটি আসিফের কথা শুনলেন। আমি প্রথমে একটু সায়ন্ত ভাইকে জিজ্ঞেস করতে চাই, আসিফ যে কথাগুলো বললেন এবং আমি যেভাবে তাকে পাল্টা আরেকটি প্রশ্ন করলাম যে গণ অভ্যুত্থানের 2 বছর পূর্তির প্রাক্কালে দাঁড়িয়ে আমরা যেই পরিস্থিতি দেখছি এটি যদি বিরাজ করে, তাহলে গণ অভ্যুত্থানের যে চেতনা কিংবা গণ অভ্যুত্থানের যে স্পিরিট সেটি আসলে কতটা টিকে থাকবে কিংবা ভঙ্গুর জায়গায় চলে যায় কিনা। আপনাকে ধন্যবাদ। আমার সঙ্গে আলোচনায় যারা আছেন এবং যারা শুনছেন সবার জন্য শুভেচ্ছা রইল। দেখেন, ছাত্রদল এবং ছাত্র শিবির এখন একে অপরের প্রতিপক্ষ, এটা রিয়ালিটি। আগে তারা উভয়ই নিপীড়িত ছিল, সেখানে ফ্যাসিবাদের বিপক্ষে দীর্ঘদিন ধরে লড়াই সংগ্রাম করেছে। তখন যেই ঐক্য এবং বন্ধুত্ব সেটা এখন আশা করাটাই ভুল হবে, কারণ এরা এখন রাজনৈতিক প্রতিপক্ষ। কিন্তু রাজনৈতিক প্রতিপক্ষ হলেও সেই রাজনীতিটা আমরা চাই মেধার প্রতিযোগিতা হোক, সেখানে ভালো একটা রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলবার প্রতিযোগিতা হোক। ছাত্র রাজনীতির চর্চা যেমন হওয়া দরকার সেই রকম আইডিয়াল ছাত্র রাজনীতির চর্চায় প্রতিযোগিতা হোক। মারামারি, কাটাকাটি, নোংরা পলিটিক্স সেটা কেউই চায় না। আপনি এখানে দেখেন আসিফ শিবিরের কি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, যেটা আপনি বললেন, এবং এর কোনো ক্যাম্পাসে এই যে ডাকসু জকসু বা কোনো তার সঙ্গে তো এখন সে যুক্ত না। তার যেই ভাষা, সে কেন্দ্রীয় নেতা, ডাকসুর পরিবহন সম্পাদক। আচ্ছা, সে কেন্দ্রীয় নেতা। এইখানে কর্মীরা শুরুতে একটা পর্যায়ে এরকম উত্তেজনা তৈরি হয়, নেতাদের কাজ হলো তাদের শান্ত করা। তার যেই ভাষা, ছাত্রদল বাইরে থেকে টোকাই বাহিনী এনে হামলা করেছে। টোকাই বাহিনী এই যে বক্তব্যটা দিল, এখন ছাত্রদলের যে বক্তব্যটা দিবে সে ছাত্র শিবিরকে পাল্টা এইরকমই আর একটা ভাষায় আক্রমণ করবে নিশ্চয়ই। সে করে সাধারণত, যদি না করে তাহলে আমি বলবো তার শালীনতা বোধ আছে। এই যে বলল যে ছাত্রদলের গুন্ডারা, এই ভাষার বিপরীতে আবার ছাত্রদল থেকে পাল্টে এরকম আর একটা ভাষা আসবে। তো এই ভাষা প্রয়োগ না করেও তো সমালোচনা করা যেত। ছাত্রদলের যেটা যেটা ছাত্র শিবিরের চোখে তাদের দৃষ্টিতে অন্যায় মনে হয় সেটা সমালোচনা করবে, সেটা প্রতিবাদ করবে, সব করবে। কিন্তু এই রকম এক একটা শব্দ কিন্তু পাল্টা শব্দের আহ্বান করে এবং আস্তে আস্তে উত্তেজনা বাড়ে। এই প্র্যাকটিসের মধ্যে তো ছাত্র শিবির যে নাই, এটা তো ওর ভাষা দেখে আমরা বুঝতে পারছি না। এই যে বলল যে প্ল্যাকার্ডে কারা ছিল, সাধারণ ছাত্রদের প্ল্যাকার্ড, ইনকিলাব মঞ্চ বলেছে। এই সাধারণ ছাত্রদের প্ল্যাকার্ড, সাধারণ ছাত্রদের দাবি সম্বলিত প্ল্যাকার্ড বহনকারীরা কি সাধারণ ছাত্র ছিল? সেই বহনকারী কারা? যাহাই ইনকিলাব মঞ্চ, তাহাই শিবির, তাহাই জামাত, এরকম একাকার হয়ে গেছে তো সব জায়গায়, সেটা আমরা জানি। রংপুরে যখন এই সংঘর্ষের সূত্রপাতটা হয়, কি নিয়ে হয়েছে? রংপুরে তারা অনুষ্ঠান হচ্ছে জুলাই অভ্যুত্থান নিয়ে, জুলাইয়ের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, শহীদ হয়েছে, জুলাইয়ের স্পিরিট কি ছিল, এটা নিয়ে হয়েছে। সেইখানে তারা যে জামায়াতের যেই নেতাদের বিচারিক হত্যাকাণ্ডের নামে ফাঁসি দিয়েছে, সেটা নিন্দা তো আমরাও সবসময় করেছি, তার প্রতিবাদ তো অসংখ্যবার করেছি। যে তারা মুক্তিযুদ্ধে তাদেররা মুক্তিযুদ্ধ বিরোধিতাকারী ছিল, তারা রাজাকার ছিল, তারা আলবদর ছিল, তারা আল শামস ছিল, তারা বাংলাদেশের গণহত্যায় অভিযুক্ত, এর কোনো ব্যাপারে সন্দেহ নাই। কিন্তু তাদের যে প্রক্রিয়ায় যে তদন্ত করে যেভাবে শাহবাগে মঞ্চ বানিয়ে বিচারের আওতায় আনা হলো, আমরা ওই প্রক্রিয়ার ঘোরতর বিরোধী, যে সেটা সঠিক প্রক্রিয়া ছিল না সেইটা। কিন্তু তার মানে এই না যে ওই বিচারের প্রক্রিয়ার বিরোধিতা করি মানে 71-এ এদের ভূমিকার বিরোধিতা করব না। এখন রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেই ফাঁসিতে যাদেরকে হত্যা করা হয়েছে, আর শেখ হাসিনা হত্যা করেছে, এটাই আমিও বলি, তাদের ছবি ওইখানে টানিয়েছে। সেটা নিয়ে ছাত্রদল বলেছে খালেদা জিয়ার ছবির পাশে
সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এর একটা কৌশল অবলম্বন করে। ঢাকা ইউনিভার্সিটি কিন্তু এই অপকৌশলটা তারা চালিয়েছিল। তারা খালেদা জিয়ার ছবি, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি, এদের ছবি দিয়ে সঙ্গে জামায়াতের যেসব নেতারা যুদ্ধ অপরাধী হিসেবে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের ছবি একসঙ্গে এনে প্যারালাল করে একটা কৌশল অবলম্বন করে। কিন্তু বিএনপি এটা পছন্দ করে না, কারণ বিএনপি ওই হত্যাকাণ্ডের নিন্দা করলেও শেখ হাসিনার আদালতে বিচারের নামে একটা রাষ্ট্রীয় হত্যাকাণ্ড চালিয়েছে তার নিন্দা বিএনপি করে, তার প্রতিবাদ বিএনপি করে, আমরা করি। কিন্তু তারা যুদ্ধ অপরাধীর মুক্তিযুদ্ধ বিরোধিতাকারী ছিল, গণহত্যার অভিযোগ আছে, তারা আলবদর আল শামসের পদধারী গুরুত্বপূর্ণ প্রধান ছিলেন। সুতরাং তাদেরকে প্যারালাল করে এইভাবে আপনি হত্যাকাণ্ডের জন্য প্যারালাল করবেন, এটা বিএনপি পছন্দ করে না, মানে না। আপনারা প্রতিবাদ করতে চান, আপনাদের নেতাদের ছবি নিয়ে আপনারা করেন, এবং সেটার প্রাসঙ্গিকভাবে বিশ্ববিদ্যালয়ে যখন প্রোগ্রাম হচ্ছে সেই প্রোগ্রামে আপনি যখন ডিসপ্লে করবেন, প্রদর্শনী করবেন, তখন ছাত্রদল বলেছে এই ছবিগুলো নামিয়ে ফেলতে। সেই ছবি না নামিয়ে তারা সংঘর্ষে লিপ্ত হয়েছে, আক্রমণ করেছে, এবং ছাত্রদলকে ক্যাম্পাস ছাড়া করে রেখেছে। কালকে রাতে দীর্ঘ সময় তারা কয়েক হাজার গজ দূরে অবস্থান করেছিল। পরে ছাত্রদল সংগঠিত হয়ে আবার শিবিরের সঙ্গে আবার সংঘর্ষে লিপ্ত হয়েছে। আজকে জগন্নাথে যেটা হলো, সেখানেও কিন্তু এই যে প্রসেশনটা শুরুটা ছাত্র শিবির করলো, তারপরে উত্তেজনা তৈরি হলো, সেটাকে কেন্দ্র করে বিভিন্ন ক্যাম্পাসে, ঢাকা কলেজেও কিন্তু ছাত্র শিবির ক্যাম্পাসে অবস্থান করেছে, ছাত্রদল রাস্তায় এসে প্রতিবাদ করেছে। তার মানে ওইখানেও কিন্তু ঢাকা কলেজে শিবির ওইখানে ক্যাম্পাস দখল করেছে। এখন সব জায়গায় তারা যেহেতু ছাত্রদল একটা বড় সংগঠন, ছাত্র শিবিরের ডেডিকেটেড কর্মী বেশি, কিন্তু সংখ্যার বিবেচনায় ছাত্র শিবিরের কর্মী এমন বেশি না যে ঢাকা শহরে অন্তত, এটা রাজশাহী না, এটা চিটাগাং না, এটা ঢাকা, এই জাহাঙ্গীরনগর, ঢাকা, এইসব অঞ্চলে ছাত্রদলকে তারা এইভাবে ক্যাম্পাস থেকে বের করে দিবে, তারা দখল করবে, সেটা ছাত্রদল সহ্য করবে, এইটাও সঙ্গত নয় এবং এটা ভাবার কোনো কারণ নাই। কিন্তু বলে নেই, কিন্তু এই প্রক্রিয়াটা উভয় পক্ষের নেতা যারা সিনিয়র যারা, তাদের উচিত এইসব ভাষা প্রয়োগ না করে সহনশীল আচরণ করে এদের থামানো এবং ঐক্যবদ্ধভাবে কিভাবে আগানো যায় সে পথ আমরা একটু শুনি মল্লিক ওয়াসিদুদ্দিন তামি, দপ্তর সম্পাদক ঢাকা জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের, তিনি আসলে কি বলতে চান, বিশেষ করে যে ক্যাম্পাসগুলোতে উত্তেজনা এবং সংঘর্ষ হলো এর প্রেক্ষিতে ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় সম্ভবত খানিক আগে একটি মিছিল করেছে। এবং যদি আপনি শুনে থাকেন আসিফ আব্দুল্লাহ যে বক্তব্য দিয়েছেন আমাদের এই আলোচনার শুরুতেই, তাহলে একটু আপনার কাছে জানতে চাইবো আসলে ছাত্রদল কি মনে করে এই যে অভ্যুত্থানপন্থী শক্তিগুলো একসাথে একদিন রাজনীতি করেছে, এখন তারা প্রতিপক্ষ, কিন্তু ছাত্রদল কি মনে করে আসলে এই সংঘাতগুলোতে যুক্ত হচ্ছে কিংবা ছাত্রদলের নামগুলো এখানে জড়িয়ে যাচ্ছে ছাত্র শিবির এবং অন্যান্য সংগঠনের পাশাপাশি? তামি, যদি আপনি শুনে থাকেন একটু উত্তর দিবেন। জি, আসসালামু আলাইকুম। আমার কথা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। জি, আসসালামু আলাইকুম সবাইকে। আমাকে এখানে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, আর উপস্থিত যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছেন, যারা আছেন এখানে, সবাইকে আমি আমার সালাম ও শুভেচ্ছা জানাই। একই সাথে এখন আসলে খুব একটা কঠিন সময় যাচ্ছে। আমি আপনাদের এইখানে যুক্ত হয়েছি। আমাদের একটি কর্মসূচি চলছে, সাংস্কৃতিক কর্মসূচি, এবং আমাদের প্রামাণ্য চিত্র প্রদর্শনী জুলাইয়ের। আর আপনারা জানেন যে আমরা মাসব্যাপী জুলাইয়ের যে আমাদের ত্যাগ, প্রতীক্ষা এবং তার যে অর্জনটা সেলিব্রেট করার জন্য সারা মাসব্যাপী একটা বিভিন্ন কর্মসূচি আমরা গ্রহণ করেছি আমাদের কেন্দ্রীয় সংসদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের জিনিসগুলো। তো আমরা আসলে সারা জুলাই ব্যাপী সেগুলোতেই ব্যস্ত ছিলাম। কিন্তু আপনি যদি অপরপক্ষে দেখেন, যে আপনারা দেখবেন যে ছাত্র শিবিরের যারা নেতাকর্মী আছেন, তারা বিভিন্ন জায়গায় সমকামিতা, বিভিন্ন ধরনের অসামাজিক কার্যকলাপ এবং নানাবিধ এই ধরনের অশালীন বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে কিন্তু হেডলাইনের বস্তু হচ্ছিলেন। তো এই হেডলাইনের বস্তু হওয়া থেকে আমি বলবো তাদের যে মান, সম্মান, ইজ্জত, সেটাকে কিছুটা বাঁচানোর জন্যই হয়তো তারা এই যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আজকে সরকারি আলিয়া মাদ্রাসা, সবখানে তারা একটা যেচে পড়ে একটা বিশৃঙ্খলা তৈরি করছেন। সব জায়গায় গিয়ে গিয়ে তারা এই যে মানে এমন সব কর্মকাণ্ড করছেন যাতে করে সাধারণ শিক্ষার্থীরা ক্ষিপ্ত হচ্ছে, এবং যখনই তাদেরকে প্রতিরোধ করা হচ্ছে তারা মায়া কান্না কাটছে। কিন্তু আসলে তাদের মায়া কান্না কি সবটুকুও সঠিক? আপনি দেখে থাকলে আপনাদেরকে আমি দেখাই লাইভ টিভিতে। এই যে দেখেন, এটা হলেন সরকারি আলিয়া মাদ্রাসার ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, তার নাম সানাউল্লাহ সোহেল। তাকে মেরে কি অবস্থা করা হয়েছে। তো এই ধরনের আক্রমণ যখন
শিক্ষার্থীদের উপরে হবে, বিশেষত যারা রাজনীতি করে, যারা শিক্ষার্থীদের নেতা তাদের উপরে হবে, তখন তো সাধারণ শিক্ষার্থীরা আসলে মানে একটা রিয়াকশন দেখালে আহ সেটা খুব অস্বাভাবিক বলে আমার খুব একটা মনে হয় না। কিন্তু তারপরেও আপনারা দেখবেন যে আমাদের যারা নেতৃবৃন্দ ছিলেন সেসব শিক্ষা প্রতিষ্ঠানে, তারা কিন্তু অত্যন্ত সহনশীল এবং এই সব সংঘাত থামানোর জন্য কাজ করছেন। কিন্তু অপরপক্ষে আপনি যদি দেখেন, ইসলামী ছাত্র শিবিরের যারা নেতৃবর্গ ছিলেন, হয় তাদের টিকিটিও খুঁজে পাওয়া যায়নি, না হয় তাদেরকে দেখা গেছে যে সংঘাতের উস্কানি দিচ্ছে। তামিম, তো এই আসিফ ধরনের আব্দুল্লাহ খানিক অদায়িত্বশীল আগে তামিম আসিফ আব্দুল্লাহ খানিকক্ষণ আগে বলেছেন যে এই যে সংঘাত, যেটি আপনি বলছিলেন যে তারা তাদের ইজ্জত সম্মান বাঁচানোর জন্য একটা ক্যামোফ্লেজ তৈরি করে সংঘাতগুলো তৈরি করছে ছাত্র শিবির এবং অন্যরা, আসিফ আব্দুল্লাহ একটা পাল্টা অভিযোগ করেছেন যে ছাত্র দলের নতুন কমিটি ঘোষণা হতে পারে, সেটি আটকানোর জন্য ছাত্র দল এটি করছে কিনা এরকম একটি প্রশ্ন করেছেন। এবং আপনি যেটি দেখালেন সরকারি আলিয়া মাদ্রাসা, একইভাবে আমরা কিন্তু দেখেছি যে জগন্নাথও কিন্তু যকসুর যে সাধারণ সম্পাদক তাকেও আমরা রক্ত ঝরতে দেখেছি। তো এই দুটি একটু উত্তর দিবেন। এখানে আমি আপনাকে ফ্যাক্টরি কারেক্ট করে দিই। আমি যতদূর ভিডিও দেখেছি যে ডক্টর সাধারণ সম্পাদক রক্তাক্ত ছিলেন না, তিনি চলে যাচ্ছিলেন, রিক্সায় করে চলে গেছেন। আচ্ছা, আহ, যেটাই হোক, আমাদের যে কমিটি গঠনের যে প্রক্রিয়া, সেটা তো অত্যন্ত মানে নিয়মিত একটি প্রক্রিয়া। সেটাকে নিয়ে আসলে আলাদা রাজনীতি করার তো কিছু নেই এখানে। তো মানে এতটাই হাস্যকর একটা অজুহাত এটা দিয়েছেন যে দেখেন আপনিও হাসছিলেন আসলে প্রশ্নটা করার সময়। তো একটা সংগঠনের কমিটি কি হবে না হবে, সেটা নিয়ে আমরা অন্য সংগঠনের সাথে সংঘাত করে তো আসলে কারো কারো লাভ ক্ষতি কিছুই নেই। তো এখানে মূলত যে কাহিনী হয়েছে যে এই যে তারা শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ততা হারিয়ে ফেলছিলেন এবং নিজেদের শিক্ষার্থীদের সামনে তাদের যে ইজ্জত সম্মান সব হারিয়ে গিয়েছিল, এবং তাদের যে একটা রাজনীতি, এই যে আপনারা বারবারই বলেন যে আমরা তাদের সাথে বিভিন্ন সময় আন্দোলন করেছি, একসাথে করেছি। ভাই আমি আপনাকে অনেস্টলি বললাম, এই যে আসিফ আব্দুল্লাহ নামক ব্যক্তিটিকে আমি এই যে ডাকসু নির্বাচনের আগ পর্যন্ত আমি একদমই চিনতাম না। এই তার মতো করে বিভিন্ন ধরনের শিক্ষার্থীকে আমাদেরকে এই যে গণ অভ্যুত্থানের পরে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে যে তারা শিবিরের নেতা। তার আগে আমরা ক্যাম্পাসে বিভিন্ন সময়ে বিভিন্ন ছাত্র সংগঠনের সাথে যুগপৎ ভাবে আন্দোলন করেছি, অনেকের বিরুদ্ধে আন্দোলন করেছি, অনেককে আমরা সাথে নিয়ে আন্দোলন করেছি। সবাইকে আমরা, এই যে রাজনৈতিক কমিউনিটির মানুষ, সবাইকে আমরা চিনতাম। কিন্তু এই যে গুপ্ত বিভিন্ন বিভিন্ন সেনানীরা বিভিন্ন মানুষকে নেতা হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হলো, তারা যে তাদের দায়িত্ব জ্ঞানহীনতা পদে পদে দেখাচ্ছে, সেটা কিন্তু এই সংঘাতগুলোর মাধ্যমে আমি আপনাদেরকে একদম নির্দিষ্ট করে দেখিয়ে দিলাম। তারা কিন্তু কোনো জায়গায় আপনি দেখবেন না যে ছাত্র শিবিরের একজন নেতা ওই জায়গায় সংঘাতটা থামাচ্ছেন। ওনারা প্রত্যেকটা জায়গায় যে সংঘাত উস্কে দিচ্ছেন। এবং এই যে জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদের যে একটি গণতান্ত্রিক সরকার জি বর্তমানে যে রাষ্ট্র পরিচালনার জি যে তামিম, দায়িত্বে আপনাকে রয়েছে, ধন্যবাদ। সেটা তামিম আপনাকে ধন্যবাদ। আপনার কাছ থেকে আমরা বেশ কিছু বিষয় জানলাম এবং আমাদের আলোচকরা নিশ্চয়ই সেগুলো নিয়ে আলোচনা করবেন। আপনি চাইলে আমাদের সঙ্গে থাকতে পারেন, আমরা পরবর্তীতে সুযোগ পেলে আবার আপনার কাছে আসবো। সায়ন্ত ভাই, আপনার কথা তো শুনেছি, আমি এবার একটু ডক্টর আতিক মুজাহিদ আপনার কাছে শুনতে চাই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ঘটনায় কিন্তু আমরা আপনাদের এনসিপির যে ছাত্র সংগঠন ছাত্র শক্তি, তাদেরও একটা যুক্ততা দেখেছি। তারাও আসলে বলা হচ্ছে যে ত্রিপক্ষের মধ্যে এক ধরনের সংঘাত হয়েছে এবং সেখানে ছাত্র শক্তির বেশ কয়েকজন নেতাকর্মীকে আহত হওয়ার কথা আমরা শুনেছি। হ্যাঁ, মানে তিনটি সংগঠনের যে দুটি পক্ষ। হ্যাঁ, ভাই আপনারা যা ইচ্ছা বলেন, আপনারা বলেন যে জামাত ইসলাম, এনসিপি, সবাইকে আগে মানুষ বলতো বিএনপি জামাত সব জঙ্গিবাদী, আওয়ামী লীগের টার্মিনোলজি, এখন হচ্ছে এনসিপি জামাত, কদিন পর বলবেন জঙ্গি। আমি এক্সপেক্ট করতেছি ইউ আর গ্রাজুয়ালি গোয়িং টু দ্যাট পজিশন, সো ডোন্ট ডু দ্যাট। জুলাই মাস আছে, 35 জুলাই আজকে, আগামীকাল 36 জুলাই, 5 আগস্ট। আমরা আসলে পার্সোনালি আমাদের প্রাইম মিনিস্টারের উক্তি দিয়ে শুরু করে উনি বলছে জাতীয় ঐক্যটা উনি যেভাবে টিকে রাখতে হবে। আর মাঠে দেখতেছি যে মারামারি। জাস্ট আমি একটা কোয়েশ্চেন করতে চাই, অ্যাবাভ ফ্রম অল দিস অ্যাসপেক্টস, মারামারি করলে কার লাভ এখন? জাস্ট ভাই সায়ন্ত ভাই, আমি যদি শুনি আমরা সবাই মারামারি করলাম যারা জুলাই ছিলাম, আমাকে আপনি দেখতে পারেন না, ইটস ওকে, পলিটিক্যাল অপোনেন্ট, পলাতক গ্রুপের লাভ ভেরি সিম্পল। এটা আপনারা বুঝেন না কেন? আপনারাই বোঝেন না কেন সেটা আমার কোশ্চেন। আমার তো মনে হয় বিএনপির একটা গ্রুপ যাদেরকে সরি টু সে, যারা হয়তো আওয়ামী লীগের সাথে লিঙ্কেজ আছে, আওয়ামী লীগের ফেসিলিটেড পাইছে, ইন্ডিয়ার সাথে ফেসিলেশন আছে, তারাই এটাকে আরও বেশি উস্কানি দিচ্ছে। কারণটা হচ্ছে যে আমাদের মত পার্থক্য থাকবে, একটা আমাদের মতবিরোধ হিউজ থাকতে পারে। ডেমোক্রেটিক বাংলাদেশ যদি আমরা রূপান্তর করতে চান, মত পার্থক্য নিয়ে আস্তে আস্তে আমাদের একটা ট্রানজিশন লিমিট যাইতে হবে। কিন্তু সেই জিনিসটাই স্পেসিফিক্যালি বুঝতেছি যে অস্থিতিশীল, এটা করার কোনো মানেই হয় না। ধাক্কা থেকে হইতে পারে, ছাত্রদের মধ্যে হইতে পারে। আপনি আমার কোনভাবে জাস্টিফাই করবেন এখানে নয়ন ভাইয়ের এখানে কি ইনভলভমেন্ট আছে? ওনাকে হেলমেট পরে আসতে হবে? ফর হোয়াট রিজন তাকে এখানে আসতে হবে?
এবং দাঁড়ায় থেকে নেতৃত্ব দিতে হবে, পিছন থেকে দিলে তো হইতে পারতো। তো এটাকে আপনি কোনোভাবে জাস্টিফাই করতে পারবেন না। সুতরাং মারামারিটা করলে যাদের লাভ তারা এটাকে নিয়ে অবশ্যই এটা জাস্টিফাই করবে। এবং জুলাইটা যেন, আমি এমন একটা জিনিস দেখতেছি, জুলাইটা একটা হলো ঠিক আছে, আমরা অভ্যুত্থানের সময় নানা পার্টি করছি, আমরা অভ্যুত্থানের জুলাই অভ্যুত্থানের, ওনারা জুলাই ক্লেম করে, জামাত এক ধরনের জুলাই করে, আপনার জামাতকে ডিলেজিটিমাইজ করেন যেহেতু ৭১কে করার জন্য তুমি এটা করতেছো, বলতেই পারেন। আলটিমেটলি জুলাইকে বাদ দিয়ে দিলেন, তাহলে কার লাভ হবে? এটাই দেখতেছি তো আমি আস্তে আস্তে, যে একটা পর্যায়ে আস্তে আস্তে জুলাইটাই দরকার নেই এরকম একটা ইস্যু হয়ে যাচ্ছে। এই জুলাই ব্যবসা শুরু করছেন, জুলাই করছেন, জুলাই একটা সবচেয়ে খারাপ জিনিসে পরিণত হচ্ছে। এই ন্যারেটিভটা কোথা থেকে আসতেছে? দিস মাই কোয়েশ্চেন। জুলাইটা সবার ছিল, এটাকে ধারণ করতে হবে। এটার সাথে ৭১-এর কোনো কন্ট্রাডিকশন নাই, ইন এ সেন্স অফ বৈষম্য আমাদের প্রতি করা হয়েছিল পাকিস্তানিরা, আমরা এখানে বৈষম্য দেখেছি, তাই আন্দোলন করেছি। হ্যাঁ, ডেফিনেটলি 71 ইজ এ বিগ ইভেন্ট, বাংলাদেশ ক্রিয়েশন হয়েছে, আর এইটাকে বাংলাদেশে এক্সপেডিশন ধরে এটা কন্টিনিউ করা হয়েছে ফ্যাসিবাদী সিস্টেম থেকে মুক্ত করার জন্য। তো আপনি সেই জিনিসটা কন্ট্রাডিকশনও করার দরকার নেই, এটা তো একটা জিনিসের কন্টিনিউশন দেখা হয়, এটা তো আমরা এইভাবে দেখতে হয়। তো সেই জায়গাটা তাহলে আপনি ন্যারেটিভগতভাবে আপনি কারা ক্যাসাল শুরু করে দিয়েছেন, কামড়া কামড়ি একটা ৩৬ জুলাই ঐক্যবদ্ধ। আমার তো মনে হয় যে সবগুলো দল মিলে সেলিব্রেশন করার দিন ছিল এটা। আগামীকাল আপনার ন্যাশনালি যদি মিনিমাম ইউনিটি থাকতে হয়, তাহলে ন্যাশনাল যে ইভেন্টগুলো, ন্যাশনাল ইভেন্টগুলোতে ইউনাইটেড থাকতে হয়, 71 ইউনাইটেড থাকতে হয়, আপনার মনে করেন 24 ইউনিট থাকতে হবে, কিন্তু সব ন্যাশনাল কন্ট্রিবিউশন, সবার অংশগ্রহণে ছিল, হিন্দু মুসলিম ডান বাম সবাই ছিল। কিন্তু এই সেলিব্রেশনটা আটকে যাচ্ছে কোথায়? আটকে যাচ্ছে, আমি বললাম তো, ওই যে কিছু গোষ্ঠী এটা উস্কানি দিয়েছে, আমার কাছে মনে হয়েছে এটা একটা অ্যাসপেক্ট, যে অ্যাসপেক্টটা হচ্ছে তারা এটাকে চাচ্ছেন। সেকেন্ড আর একটা বাজারে ন্যারেটিভ আছে। এখন আপনি শান্ত ভাই যতই বয়ান মারুক, ভুতুরে বিল হইতেছে না, আমার আস্তে আস্তে আমার সাথে এক ছোটো ভাই আসছে, বলছে ভাই গত মাসে আমি ৩,০০০ টাকা বিল দিলাম, এই মাসে আমার ৫,৫০০ টাকা, এবং প্রতিনিয়ত বেশি কাটতেছে। এটা অস্বীকার করে হুমকি দেওয়া হলো, গ্যাস পাওয়া যাচ্ছে না। আজকে একটা লেকচারে অংশগ্রহণ করেছি, আপনার অ্যাপেক্স কোম্পানির যে ফুটওয়্যারে যে এমডি, উনি নিজে বক্তব্য দিচ্ছেন, উনি দেখাচ্ছে যে ভাই রানিং আমাদের অনেকগুলো জায়গায় গ্যাস নাই, আমাদের ফ্যাক্টরিগুলো রিয়েলি সংকটে আছে, অ্যাড্রেস করতে না, হবে। সংবাদেও সেটি আসছে। সংসদ আচ্ছা আপনি এবং ফ্যামিলিগুলোতে বাসা বাড়িতে কিন্তু গ্যাস নাই, এবং যেগুলো আপনি এলপিজি, সেই গ্যাসও আপনি বেশি দাম বাড়াইলেন। মানুষ জিনিসপত্র কি দাম বাড়ে নাই? বেড়েছে। তাহলে আপনি এই জিনিসটাকে ব্যাকআপ দেওয়ার জন্য কি আপনি কি তাহলে মারামারি একজন গ্রুপ করতেছেন? অনেকে বলে, আমি বলতে চাই প্রধানমন্ত্রী কিন্তু বলেছেন যে গ্যাস তো সংকটের তাহলে- কথা স্বীকার করেছেন এবং বলেছেন যে অল্প কিছুদিনের মধ্যে সমাধান হয়ে প্রাইম যাবে। মিনিস্টার দিয়ে বলছেন, আপনি জিনিসটা তো ঘটাচ্ছে এমন একটা, আমার তো মনে হচ্ছে প্রাইম মিনিস্টারকে না জানে আরেকটা গ্রুপ করতে পারে দেশে অস্থিতিশীল। উই ডু নট নো, বাট দ্য থিং ইজ দ্যাট আমার পার্সোনাল আন্ডারস্ট্যান্ডিং ছিল জুলাই পরবর্তী অ্যাটলিস্ট এই জুলাই মাসটা অ্যাটলিস্ট আমাদের একটা মিনিমাম কজে একসাথে থাকা উচিত। আপনি সারাদিন 71 না আনতে পারবেন, যুদ্ধ অপরাধী আনতে পারবেন, অমুক আনতে পারেন, তমুক আনতে পারেন, তোমার এনসিপি খারাপ, তোমার টাকা মেরে খেয়েছো, বিএনপি তুমি খারাপ, চাঁদাবাজ। বিয়ন্ড অল দিস অ্যাসপেক্ট, এই বাংলাদেশকে আমরা হাসিনার মতো আর দেখতে চাই না, এটা তো ট্রু। এটা শিবির করুক, এটা এনসিপি করুক, ছাত্রদল করুক, ছাত্রশক্তি করুক, এটা চান আপনারা? এই যে মারামারিটা হইলো, আপনি যদি দায়িত্বশীল সংগঠন হইতো, তামিম বলেন, আবদুল্লাহ বলেন, যাই বলেন, যেই ইনগেজ হয়েছে তাকে তো বহিষ্কার করার কথা ছিল সাংগঠনিকভাবে, করছে? আপনি বলেন এটা শুরু হয়েছে কোথা থেকে? হবিগঞ্জ থেকে তো নাকি? আমরা তো মার খেয়ে আসলাম। আচ্ছা, হবিগঞ্জে তো স্পষ্ট দেখা যাচ্ছে একটা ছেলে চোখ নষ্ট হইলো। আচ্ছা, একটা ছেলেকে কি শোকজ করা গেল না ছাত্রদল থেকে? আমাদের কুড়িগ্রামে একটা নর্মাল মিছিলে লাঠি দিয়ে মেরে 30 জনকে আহত করে দিল, সবাই দেখলো, ভিডিও ফুটেজ সঙ্গে স্পষ্ট 2 ভাগ লোক। একটা লোককে কি চেনা গেল না? একটা লোককে কি শোকজ করা গেল না? আপনি যে দায়িত্বশীল সংগঠন দাবি করতেছেন নিজেকে, তা আপনি কি দায়িত্বশীলতা পরিচয় দিয়েছেন? উস্কানির সংজ্ঞা কি? আপনি কি দখলদার করতে চান? এই এখন তো প্রথম আলো প্রতিপত্তি নিউজ দেখলাম যে ছাত্রদল ঢাকালিয়া থেকে শিবিরকে বের করে দিয়ে দখল নিয়েছে। দিস ইজ দ্য পার্সপেক্টিভ। যদি এটা হয় যে না দখল লাগবে, তাহলে আপনি করেন সব দখল। আপনি তাহলে এই নামে দিয়েন না। সাধারণ ছাত্ররা যদি খেপে যায়, বুয়া কথাবার্তা সবাই বলবেন। আমরা বাংলাদেশের রাজনীতিতে কি করে জানেন? জনগণের উপর চাপাই দেয়, জনগণের সব, জনগণের যদি খেপে যায়, জনগণ যদি উঠে যায়, এরকম অবস্থা ছাত্ররা। ডক্টর আতিক, আপনার কাছে সো আমি খুব স্পষ্ট কথা হলো, এই মারামারিতে কারো লাভ নাই। জি, আপনার কাছে আবার আসবো। আমি অনেকক্ষণ ধরে মারুফ মল্লিক ভাই বসে আছেন, প্রায় আধা ঘন্টা ধরে। আসলে আমি আপনাকে একটুখানি সবার কথা শোনার সুযোগ দিলাম যাতে আপনি আরেকটু ভালোভাবে বিশ্লেষণটা করতে পারেন। আতিক মুজাহিদ আজকে একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গ এনেছেন। প্রসঙ্গ না, তিনি দাবি করতে চাচ্ছেন কিংবা অভিযোগ করছেন যে বিএনপির একটি গ্রুপের সাথে হয়তো ভারতে পলাতকদের যোগাযোগ আছে এবং সেখান থেকে এই সংঘাতটি তৈরি হচ্ছে কিনা, 1 নম্বর। 2 নম্বর, নাহিদ ইসলাম আজকে বলেছেন যে জুলাইয়ের যে বিভাজন বা সংকট, তা আসলে যারা এখন ক্ষমতায় আছে তারাই তৈরি করেছে, তাদের কারণে সৃষ্টি হয়েছে এবং তারা ক্ষমতায় যাওয়ার পরে এই বিভাজন তৈরি হয়েছে। বিভাজন কাম্য নয় সেটি সবাই দাবি করছেন, কিন্তু আবার বিভাজন হচ্ছে, একে অপরকে দোষারোপ করছেন, সেটিও তারা সবাই মিলেই করছেন। এই পরিস্থিতিতে আসলে আগামীকাল 36শে জুলাই সেলিব্রেশন, জুলাই অভ্যুত্থান
জাদুঘর, গণপ্রজাতন্ত্র দিবস জাদুঘর যেটি, সেটি উদ্বোধন, এগুলো আসলে কতটা মূল্য রাখে আসলে এই পরিস্থিতিতে? জি, ধন্যবাদ আপনাকে। আর আমার সঙ্গে যে শাহিনতুদা আছেন, আতিক আছেন, আর যেই দুইজন কথা বললেন, সবাইকে শুভেচ্ছা। আমার মনে হচ্ছে যে ডক্টর আতিক ধরতে পেরেছেন যে এখানে যদি অনৈক্য থাকে তাহলে সবচেয়ে বেশি লাভ হবে পলাতক শক্তির, শাহিনতুদা যেটা বললেন। কিন্তু আমার মনে হয় কারণটা যথাযথ অনুসন্ধান করা উচিত যে এই 2 বছর পরে 36শে জুলাইয়ের আগের রাতে দাঁড়িয়ে এই ধরনের সংঘাত বা মারামারি তো আসলে কাম্য না এবং গ্রহণযোগ্য না। এবং এই জুলাই পক্ষের শক্তির মধ্যে যত বিভাজন বাড়বে, পরাজিত শক্তি বা পলাতক শক্তি ততটাই সুযোগ পাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আগামীকাল বক্তব্য দিবে আবার। হ্যাঁ, কিন্তু মজার বিষয় হচ্ছে এই যে আমরা যে ঐক্যের কথা বলছি বা নাহিদও বলেছেন, এই বিভাজন শুরু হয়েছে 5ই আগস্টের পর থেকে। এবং এইটাই কিন্তু হচ্ছে যে ওনাদের দল ছিল না তখন, এনসিপি ছিল না, কিন্তু আমরা ডেলিভারেটলি জামাত শিবিরের পক্ষ থেকে দেখেছি। এবং এরা যে রাজনীতিটা করেছে, মানে আপনি দেখেন কালকে রাত্রে যখন বেগম রুকায়া মারামারি হলো, আমরা শান্তদা ডিটেল বলেছেন, ওরা একটা চালাকির রাজনীতি করে সবসময়। এই যে ওদের নেতৃবৃন্দের যে ছবি, যাদের বিরুদ্ধে যুদ্ধ অপরাধ বা গণহত্যা বা মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আছে, তাদের সঙ্গে সবসময় তারা খালেদা জিয়ার ছবিটা জুড়ে দেন। এবং কালকেও সম্ভবত বেগম রুকায়া খালেদা জিয়ার ছবি টানিয়েছিলাম যতটুকু শুনেছি, এবং সেখান থেকেই ছাত্রদল প্রতিবাদ করেছে। তো ওই সময় যখন সংঘাত হলো, আজকে যেই কথাটা বলছে এই যারা বলছেন যে ছাত্রদল পিটিয়েছে, রক্তাক্ত করেছে, দখলদার করেছে, বেগম রুকিয়া থেকে যখন কালকে রাতে প্রথম দফায় ছাত্রদলকে বের করে দেওয়া হয়েছিল, তখন আমরা কিন্তু উচ্ছ্বাস দেখেছি। এদেরকে বীর হিসাবে অভিহিত করা হয়েছে। সেই বীররা যখন আজকে আবার আরেক ক্যাম্পাসে মার খেয়েছে, তখন তারা মজলুম। এবং যারা মার দিয়েছে, গতকাল যারা মার খেয়েছে, পরাজিত শক্তি বলে চিহ্নিত করা হলো, তারা যখন আজকে পাল্টা প্রতিশোধ নিতে গেল বা প্রতিরোধ নিতে গেল, তখন তাদেরকে বলা হচ্ছে যে হল দখল, এই ক্যাম্পাস দখল বা সন্ত্রাসের রাজনীতি। এই ভাষার কূট রাজনীতি থেকে যতদিন আপনি বেরিয়ে আসতে না পারবেন, এটা তো আসলে ঐক্য কীভাবে হবে? আমরা তো দেখেছি যে এই প্রকাশ্যে ধরেন আজে বাজে অশ্রাব্য ভাষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেওয়া হয়েছে, এটা ওটা ছিঁড়ে ফেলা হবে, 1 2 3 4 অমুক তমুক। বর্তমান প্রধানমন্ত্রীকে নিয়েও অশ্রাব্য অশ্লীল ভাষায় বক্তব্য দেওয়া হয়েছে এই সাধারণ ছাত্রের নাম ধরে। এবং আরও যেটা ভয়াবহ হচ্ছে, 5ই আগস্টের পরে রাজনীতিটা আমাদের হওয়া উচিত ছিল সহজ সরল, যে তোমরা সহজ পথ অনুসরণ করো, এটা তো বলা হয়েছে পবিত্র কোরআন শরীফে। কিন্তু আমরা দেখলাম যে জামাতের রাজনীতি হচ্ছে সবথেকে জটিল, কুটিল এবং ষড়যন্ত্রের রাজনীতি। আপনি দেখেন কিভাবে সেটা হয়েছে। আপনি 5ই আগস্টের পরে কোনো ছাত্র সংগঠনকে ক্যাম্পাসে সক্রিয় হতে দেওয়া যায় নাই। ছাত্রদল যদি ক্যাম্পাসে সক্রিয় রাজনীতির চেষ্টা করেছে, বারবার বলেছে যে হল দখল করবে, গেস্ট রুমের রাজনীতি করবে। এখন ছাত্রদল একটা বড় সংগঠন, সক্রিয় সংগঠন। জুলাইয়ে তাদের একটা সরাসরি অংশগ্রহণ ছিল, কোনো গুপ্ত অংশগ্রহণ ছিল না। মাঠে তারা প্রকাশ্যে রাজনীতি করেছে, হাসিনার বিরোধী লড়াই করেছে, অন্যরাও করেছে, অস্বীকার করা যাবে না। কিন্তু এদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া যাবে না, কারণটা কি? হল দখল হয়ে যাবে। এখন 5ই আগস্টের রাজনীতি তো ছিল পরিশুদ্ধ রাজনীতি শুরু করার কথা, যেন ছাত্রদল ক্যাম্পাসে ঢুকে নতুন দিনের রাজনীতি শুরু করে, এই হল দখল গেস্ট রুমের রাজনীতি যেন তারা না করতে পারে। কিন্তু আপনি তো রাজনীতি করতেই দিচ্ছেন না। এবং সাধারণ ছাত্রছাত্রীদের নামে দাবি তোলা হলো যে এই ছাত্র রাজনীতি আমরা চাই না। বিপরীতে আপনি কি দেখবেন? সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে এই যাহাই সাধারণ ছাত্র তাহাই শিবির, এরকম একটা হলে আপনার ওয়াটার ফিল্টার দিচ্ছে শিবিরের। তাহলে এটা কেমন কথাবার্তা? আপনি ছাত্রদলকে ক্যাম্পাসে কমিটি করতে দিচ্ছেন না, হলেই ঢুকতে দিচ্ছেন না, আর আপনি পানির ফিল্টার বিতরণ করছেন। এই যে উনি বলে গেলেন প্রত্যেকটা ছাত্র সংসদে ছাত্রদল হেরে গিয়েছে, তো ছাত্রদলকে কিভাবে হারানো হয়েছে এটা আমরা দেখেছি, প্রত্যক্ষদর্শী তো, আমরা সাক্ষী। এই বিশ্ববিদ্যালয়গুলোতে কিভাবে ম্যানিপুলেট করা হয়েছে। এই রকম যখন আপনি একটা পরিস্থিতি বজায় রাখবেন এবং ভাষার যে নৈরাজ্য তৈরি করবেন, গালিগালাজ অশ্রাব্য ভাষায়, সেইখানে আসলে ঐক্য স্থাপন করা অত্যন্ত কঠিন। তারপরেও আমার কাছে মনে হয় যে দীর্ঘদিন ছাত্রদল ধৈর্য ধারণ করেছে, শান্তিপূর্ণ সহাবস্থানের পথেই তারা হেঁটেছিল। উনি যেটা বললেন, এই যে হবিগঞ্জে যে তাদের একজন কর্মীকে আহত করা হয়েছে, অত্যন্ত নিন্দনীয়, গ্রহণযোগ্য বিষয় না। হ্যাঁ, একজনের চোখ আহত হয়েছে এই জুলাই মাসে, আমরা এটাকে আমরা পছন্দ করছি না। কিন্তু একই সঙ্গে ওনাদের নেতা যেই ভাষায় কথাবার্তা বলে নেতাদেরকে, এখন 5ই আগস্টের পরে রাজনীতি যদি এইরকম হয়, ব্যক্তি আক্রমণের রাজনীতি, আপনি রাজনীতি করবেন, বিএনপি ক্ষমতায় আছে, বিএনপি পলিসির আপনি সমালোচনা করেন, বিএনপি ভুল করলে সেটা তুলে ধরেন। বিরোধী দলের কাজ তো এইটা, ব্যক্তিকে নিয়ে গালিগালাজ করা তো না।
আমি প্রথমে বিশ্বাস করতে পারি নাই, পরে আমি ভিডিওটা দেখেছি। আমি জানি না আবার ওনারা দাবি করেন কিনা যে এটা এআই দিয়ে তৈরি। দেখেন, সালাউদ্দিন আহমেদ কিন্তু গুমের শিকার হয়েছিলেন এবং তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। ওই দিন দেখলাম নাসিরুদ্দিন পাটোয়ারি বলতেছে যে শিলংয়ের ঘেটুপুত্র। এটা কোনো রাজনীতিবিদের ভাষা হতে পারে 5ই আগস্টের পরে? আমরা শেখ হাসিনার কাছ থেকে এরকম ভাষা শুনেছি, আওয়ামী লীগের কাছ থেকে এরকম ভাষা শুনেছি। উনি অভিযোগ করে গেলেন যে ছাত্রদল ছাত্রলীগের ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমি তো দেখছি ওনারা আওয়ামী লীগের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। সালাউদ্দিন আহমেদের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে উনি ব্যর্থ না সফল এটা নিয়ে আলোচনা হতে পারে, সমালোচনা করেন। সমালোচনা তো গণতন্ত্রে সবসময় কাম্য, কিন্তু আপনি এই ভাষায় তাকে সমালোচনা করবেন, এটা তো গ্রহণযোগ্য না। এখন আপনি এই ধরনের রাজনীতিতে একচেটিয়া আপনি কথাবার্তা বলে যাবেন আর অন্য দল থেকে প্রতিক্রিয়া আসবে না, তাহলে তো ফেরেশতারা রাজনীতি করবে, এখানে তো মানুষ রাজনীতি করে ভাই। থ্যাংক ইউ মারুফ ভাই। আপনার আমাদের সময় প্রায় শেষের দিকে, আমি একটু সায়ন্ত ভাইয়ের কাছে যাবো, তারপর আপনার কাছেও আবার আসবো। সবার কাছে আরেকবার করে আসতে চাই, যদি আপনারা 2 মিনিট 3 মিনিটের মধ্যে কথা শেষ করতে কথাই বলতে পারেন। দেননি তো ভাই। জি শান্ত ভাই, আপনার কাছে একটু জানতে চাই, আতিক ভাই একটা কথা বলেছেন যে ন্যারেটিভের রাজনীতিতে আপনারা আগে ছিল বিএনপি জামায়াত, এখন এনসিপি জামায়াত করে পরবর্তীতে সেটি জঙ্গির দিকে নিয়ে যাবে কিনা বিএনপি, সেই জায়গাটা তিনি একটু প্রশ্ন করেছেন। সেটি আসলে না, এখন তাদের যখন আশঙ্কা- বিএনপি জামাত জোট ছিল, এটা তো অন্যায় না যে বিএনপি জামাত বলবে, ঠিকই তো বলতো তারা জোট যখন ছিল। এখন এনসিপি জামাত জোট, তো সেখানে এনসিপি জামাত বা জামাত এনসিপি বললে তাদের এত খারাপ না, লাগার খারাপ কারণ না, নাই। আপনারা এমন ভাবে সুতরাং বলেন। সুতরাং এমন ভাবের কি আছে? আপনাদের দোস্তিটাকে আমরা স্বীকৃতি দিচ্ছি, বরং এটা দিয়ে এনসিপির নিজের ডেটোরিয়েশন হয়েছে কয়েকটা সিটের লোভে। জামায়াত যে বাংলাদেশে বিতর্কিত রাজনীতি, সেটা ধর্মের নামে ধর্মের অপব্যবহারের রাজনীতি হোক, 71 প্রশ্নে হোক, দেশে গুপ্ত রাজনীতি বলেন, যেখানে তারা দুর্বল সেখানে মজলুম, আর যেখানে তারা সবল সেখানে তারা নিপীড়ক, এই বৈপরীত্যমূলক রাজনীতি তো চিরাচরিত পুরনো। আর কালকে ফরহাদ মাজার কি বলছে যে আওয়ামী লীগের সঙ্গে তো মিলিয়ে ফেলেছে, আওয়ামী লীগের অমরত্ব দিয়েছেন রাষ্ট্রচিন্তক বলছেন, যতদিন ফরহাদ জামায়াত মাজার, থাকবে বাংলাদেশে, জামাতের ততদিন আওয়ামী কারণে। লীগও থাকবে। যে জামাত যতদিন থাকবে ততদিন আওয়ামী লীগ থাকবে। জামাত থাকলে আওয়ামী লীগকে আমরা এখান থেকে মানে সরাতে পারবো না, এটা তিনি বলছেন। তার আবার প্রতিবাদও করেছে জামাত। ধরেন এই যে আতিক মুজাহিদ, সে স্বচ্ছ রাজনীতি করার জন্য এনসিপিতে যোগ দিয়েছে এবং এমপি হয়েছে। আতিক মুজাহিদ তো ছাত্র শিবিরের রাজনীতিতে যুক্ত ছিল, কেন ওই দলটা ছেড়ে দিল? কারণ সে দেখেছে যে ছাত্র শিবির এবং জামায়াত ইসলামের যেই রাজনীতি, এটা বাংলাদেশের প্রেক্ষাপটে ভবিষ্যতে খুব গ্রহণযোগ্য রাজনৈতিক দল হিসেবে টিকবে না। সেই চিন্তাটা, ও যখন উচ্চশিক্ষিত হয়েছে, ডক্টরেট করেছে, বিদেশে থেকেছে, নিশ্চয়ই তার মনে একটা প্রশ্ন তৈরি হয়েছে বলেই শিবিরের মতো সুশৃঙ্খল তাদের ভাষায় এবং জামাতের মতো এরকম ধর্মভিত্তিক এবং ইসলামের ঝান্ডাধারী একটা দল, সেই দল ত্যাগ করে এনসিপিকে বেটার মনে করেছে বলে এনসিপিতে এসছে। শিবিরের রাজনীতি ওই আগের জায়গায় রয়ে গেছে। এখন এনসিপি যদি জামাতের সঙ্গে ওই রকম সুর মিলিয়ে কথা বলতে চায়, তাহলে জামাত এনসিপি ট্যাগ যে ব্র্যাকেটবন্দি নাম, এটা মানুষ কিভাবে গ্রহণ করবে সেটা মানুষই বিবেচনা করবে। আপনারা যদি জামাতকে এত ভালো মনে করেন বা খারাপ মনে করেন, সেটা প্রকাশ্যে বলেন। আপনারা যে হবিগঞ্জে বা বিভিন্ন জায়গায় যে আপনাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে, আপনাদের নেতার শুধু ভাষার কারণে, বড় কোনো ঘটনা না। জিকে গাউসও এখানে দীর্ঘদিন খুবই ত্যাগ করা, ডেডিকেটেড, ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রাম করা নেতা, দীর্ঘদিন উনি তার- জেলে ছিলেন। জেলে ছিলেন। তার কিবরিয়া বাড়িতে হত্যা মামলার আসামি করা তার হয়েছে। বাড়িতে গিয়ে আপনি গডফাদার এটা সেটা বলে আসবেন, আপনি দুলু সাহেবের বাড়িতে গিয়ে তাকে আপনি যাতা গালিগালাজ করে আসবেন, আপনি কক্সবাজার গিয়ে বলছে ধরেন পলিটিক্যাল, না না আরো বাজে শব্দ আমি বলতেছি, তার হ্যাঁ। স্ত্রীকে নিয়ে আপনি আজে বাজে হ্যাঁ শব্দ সেই সব শব্দ, মির্জা আব্বাসটি নিয়ে যা খুশি তাই করবেন। আপনি কক্সবাজার গিয়ে সালাউদ্দিন আহমেদের বাড়ির কাছে গিয়ে তাকে আপনি বলবেন শিলং থেকে এক গডফাদার এসেছে, জমি দখল করেছে, তারপর তার কর্মীরা আবার যখন ঘেরাও দিবে তখন আবার ফোন করে আবার অনুনয় বিনয় করবেন যে ভাই এরকম হইলে তো কিন্তু আমি ঠিক ছোট্ট হয় না। একটা প্রশ্ন করতে এই চাই, যে ধরেন যে পরিস্থিতি, এগুলো দিয়ে এগুলো তার উস্কানি তৈরি দেয়া করে কেন? হচ্ছে, ধরলাম আর বিএনপিকে যে উস্কানি কথাটা দেয়া বলতে হচ্ছে, চাচ্ছিলাম, বিএনপিকে আঘাত করবে কিনা তখন? এনসিপির সঙ্গে যখন ওইখানে হবিগঞ্জে এই সমস্যাটা হয় বিএনপির, তখন কি জামায়াত এনসিপির পক্ষে দাঁড়িয়েছে? তখন জামাতের ভূমিকা কি ছিল? কিংবা ন্যায়সঙ্গতভাবে যেখানে দাঁড়ানো দরকার সেখানে এনসিপি জামাত উভয়ে এক হোক, কিন্তু অন্যায় করলে সেটাকে জোট বলে আপনি সাফাই গাইবেন, এখানে আপনি শিবিরের কোনোই দোষ দেখবেন না,
আপনি আবার এনসিপি জামাত আমরা বললে সেটা আবার আপনি বলবেন যে না, 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 ভাই, আপনি- এটা ঠিক হলো আমি না, একটু কথা বলি, এটা তো দেন। হয় না। জি, শান্ত ভাই, আমি অনেক বলছি, আলোচনার অনেক বলছি, মধ্যে- অনেক বলা হয়েছে। পুরো আলোচনার মধ্যে জি। কি আপনি একটু আপনি শিবিরের বা জামাতের এক বিন্দু দোষও দেখলেন না? গতকাল যে গুম প্রতিরোধ আইনের যে খসড়া হয়েছে, এই সুন্দর একটা আইন হয়েছে, আজকে আলোচনা হওয়ার কথা ওইটা। কারণ গুম বাংলাদেশের এরকম একটি ইস্যু এবং গুম কমিশন বিএনপি সরকার তখন ওইটা বাতিল করেছে এবং বলে এটা কারণে BNP কে সমালোচনা করেছিলাম। করতে হয়েছে, আমি জি। নিজে সমালোচনা করেছি বহু অনুষ্ঠানে। সেই গুম প্রতিরোধ আইনটা যে কাজকে খসড়া অনুমোদন হলো এবং অত্যন্ত ভালো একটি আইন হয়েছে, যেখানে- আজকে সেটা নিয়ে যেখানে বিশ্লেষণ হবে। পুলিশকে ইনভেস্টিগেশন সেটা করতে পারবে। নিয়ে- সেটা নিয়ে হ্যাঁ, যেখানে যেখানে আলোচনা হওয়া প্রয়োজন। আচ্ছা, আমি- শান্ত ওটা ভাই, আমরা কথা আমরা- বলবো। আমাদের ওটা সময় আমরা শেষ হয়ে বলি- এসেছে। সেটা নিয়ে আমি কথা বলবেন একটু- না। আমি বলি, আমরা একটু বলি, আমি শোনো, আতিক ভাই, আতিক ভাই, আপনার বরং কাছে ছাত্র আসতেছি। শিবির এবং জামাত ইচ্ছাকৃত কথা বলতে ইচ্ছে না। হ্যাঁ, শান্ত ভাই শেষ করেছেন, শান্ত আমি ভাই, আপনার কাছে সরকারি একটু দলে আসতে আছেন চাই। আপনারা তিনজন ভাই, সরকারি দলের লোক এখানে। আমি বলি তিনজন আমরা- বলতে আপনি কি আমাকে অমিন করলেন? না না, আপনাকে বলি, ওই যেখানে তামিম আছে, ওনার দুইজন আছে। আচ্ছা, এনিওয়ে আমি ভাই, একটু তো- একটু একটা সূত্র দিতে চাই, একটা যেটি শান্ত ভাই বারবার বলছিলেন যে রাশেদ খান প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি আজকে এনসিপি ইঙ্গিত করে বলেছেন জামায়াতের হয়ে খেলতে আসিয়েন না। মানে রাশেদ খান, শান্ত ভাই একই কথাই কিন্তু বললেন যে আপনারা জামায়াতকে শোনেন ভাই, রাশেদ ভাইয়ের কথা নিয়ে আমি টানতে চাই না। উনি এই ভাড়ায় খাটে পদটা পাইছে, এটা বলে উনি মাইন্ড করবে, এটা আমাকে ধরবে, অ্যাটাক করবে। পার্সোনাল অ্যাটাক সবচেয়ে বেশি করে উনি ধরে ধরে ব্যক্তিকে করে, নাসির এই তুই অমুক। আমার তো মনে হয় উনি কি বলে, আমাদের যারা আছে নাহিদদেরকে ছাড় বলা উচিত। উনি যে সচিব মর্যাদা হয়, ওনারা তো হলো তার সিনিয়র এমপি, কথাবার্তার টোন তো ওনারও অনেক সমস্যা। উনি যেভাবে কথা বলে, এটা কথা হয় নাকি? তো সেটা আমি ভাই ওই ল্যাঙ্গুয়েজ টোনে যাচ্ছি না। আপনাকে আমি সাপোজ গালি দিলাম, এজন আপনি আমাকে মারবেন, এটা বৈধতা দিবেন আপনি? কি কোনোভাবে বৈধতা দেওয়ার অপশন নাই। এটা ক্রিমিনাল অফেন্স। আর একটা যদি আপনি মনে মানহানিকর শব্দ বলছে, একটা পার্সোনাল অ্যাটাকিং করছে, দ্যাট ইজ ডিফারেন্ট কেসেস। আর আপনি সারা দেশে মারামারি হইতেছে, আপনি বলেন আমাকে জাস্টিফাই করবেন আজকে যে হেলমেট নিয়ে মাল? আমি বলি ভাই, একবার ওই গালিটা নিন্দা করছেন, আমি তাহলে আমি 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 মারার পরও নিন্দা করি। আমি বলি, অবশ্যই শোনেন, করেন অবশ্যই না একবার, আমরা আমাদের গালির নিন্দাটা করেন। আমি বলি শুনুন, অবশ্যই যদি কেউ পার্সোনাল আবার অ্যাটাকিং, বলি যদি আমি বলি পার্সোনাল অ্যাটাকিং কখনো আপনি নাসিরের কথা শুনেন না, নাসির, আপনার নিন্দাযোগ্য আমি মনে আমার হয় না দলের একজন ফোরামে, এমপি হিসেবে? আমি আমার দলের ফোরাম, আপনি যেভাবে আমাকে ধরে ধরে করছেন, আমি আমার দলের ফোরামে সেটা আমি অবশ্যই আমার জায়গায় যেটা অপ্রয়োজনীয় শব্দ, খারাপ জিনিস, সেটা আমি দলের ফোরামে বলেছি। দল থেকে কি করা হয়েছে? দল থেকে অবশ্যই যেগুলো বিষয়গুলো লিখে ধরা হয়েছে, আমাদের মিটিং হলে আমরা ধরা হয় সেগুলো বিষয়। কিন্তু আপনারা একটা কথা গোপনে? বলেন, আমি বলি না গোপনে কেন ভাই? তাহলে আপনারা বলেন আপনাদের দলের একটা ইস্যু নিয়ে। দেখেন, একটা ছেলে আমাদের বগুড়ায় একটা খারাপ কমেন্ট করেছে সোশ্যাল মিডিয়া, তারেক রহমান নিয়ে, সাথে সাথে আমি যদি ওটা শৃঙ্খলা কমিটির হেড, সাথে সাথে আমি তাকে কি সাসপেন্ড করে দিয়েছি আমি পার্টি থেকে। আপনারা একটা উদাহরণ দেখান যে আপনারা এইভাবে মারতেছে, চোখ নষ্ট করছে, এটা তো স্পষ্ট দেখা। এই লোকটাকে কি সাসপেন্ড করা যায় না ভাই পার্টি থেকে? আপনি তো ওন করার মাধ্যমে বুঝতেছেন যে মারলে কিছু হয় না। আমার এলাকায় যে ছেলেগুলোকে মারা হলো, মারার পরে কি ওন করছেন? আপনি কোনো শোকজ করেছেন? মিনিমাম শোকজ তো করেন নাই। বগুড়ার একটা কর্মীকে আমি আপনি বহিষ্কার করতে আমি পারেন বলি না, নাসিরকে কে একটা বলে শোকজও করতে আমি পারেন ওপেন, না। আমি শোনেন, নাসিরকে একটা শোকজও করতে আমি পারেন বলি, না, আপনি এরকম আপনি একটা শুধু সব, আমি তো বাজে জানি, শব্দ। আপনি তো জানি আপনাদের ইউজিং ঢাল হচ্ছে নাসিরকে ইউজ করে আপনি সারা দেশে মাইরে ফেলবেন, মারেন। না, আমার কথা আমি বলেছেন ভাই, নাসির তো যদি আপনাদের ভাই ওস্তাদ। আপনি আমাদের মান, আপনি নাসির শুধু আপনি তো আপনাদের ওস্তাদ ভাই শুনেন, নাসির। আমার কথা বলতে দেন। সার্জিসের গাড়িতে মারছেন, সার্জিসের ওয়াইফ ছিল এই গাড়িতে, মিতু ছিল, পুরো আরেকটা ইট যদি লাগতো পুরো পিছনটা ভেঙে গেছে। আমার গাড়ি ইমিডিয়েট পিছনে ছিল, মানুষ মারা যেতে পারতো। যে পরিমাণ ইট দিয়ে মারছে, মানে এর কোনো সিস্টেম নেই, 3বার অ্যাটাক করা হয়েছে। পলিটিক্যাল সিস্টেমটা কি? আপনি ডিম মারেন, মানে অপমান করার সিস্টেমটা কি? আপনি যেটা এটা এতে করেছেন, ঝিনাইদহ হতে করছে, একটা লিমিট ছিল, ঠিক আছে, ডিম মারছে, একটু স্লেজিং করছে, ভুয়া বলেছে, দিস ইজ পলিটিক্যাল। আপনি মানুষকে অপমান করা, আপনি এমন ইট মারতেছেন ভাই, এটা তো মারা যেতাম। আমি নিজে ছিলাম ওখানে, আমি যেন এমপি, আমি তো বলতেছি। তো আপনি এটাকে জাস্ট আমার পক্ষে আপনি কখনো দাঁড়িয়েছেন? আমি তো বলছি আমার একজন সংসদ সদস্যকে, বিএনপির ভাই, আমি তো আমরা সেম পার্লামেন্ট একসাথে করি, আপনি কি আমার পক্ষে দাঁড়িয়েছেন? আমাকে যে মানলো, মিতিকে যে হিট করা হলো, আপনি এই জিনিসটাকে আপনি এক পাক্ষিক দেখেন। তাহলে আপনারা সবাই মিলে একটা ন্যারেটিভ করতেছেন, হ্যাঁ আমরা সরকারি দল, আমার সব জাস্টিফাই জায়েজ। আপনার পক্ষে তো সবাই যাবে ভাই, আপনি তো সরকারি দল, আপনাকে বেশি জাস্টিফাই করতে হবে এবং আপনাকে বেশি দায়িত্বশীল হতে হবে, কারণ আপনার সাথে পুলিশ প্রশাসন গভর্নমেন্ট সব আপনার। কিন্তু আপনি বলেন, আপনার একটা দায়িত্বশীল জায়গা থেকে কোনো মন্ত্রী কি বলেছে দেখতে আসছে যে আলিফ তুমি তো আমার জনগণের নাগরিক? আমি বলি প্রাইম মিনিস্টার এই ছেলেটা কি তার নাগরিক না? শেষ করবো, আমি কি প্রাইম মিনিস্টারের নাগরিক না? ডেফিনেটলি। আলিফকে তার নাগরিক না? তার বাবা মারা গেছে, মা হলো অসুস্থ, বা দুজনে খুব খারাপ অবস্থা, এখানে কি একজন প্রতিনিধি পাঠানো যাইতো না রে ভাই? তার পলিটিক্সটা সুন্দর হয়ে যেত না? আমি চাইছিলাম যে একজন গিয়ে বলুক যে যা হয়েছে হয়েছে, স্টপ ইট, এটা নর্মালাইজ হয়ে যেত। আপনি তো একজন খারাপ করলে আপনি খারাপ করবেন দায়িত্বশীল জায়গা থেকে, পাওয়ার আপনার কাছে, সুতরাং আপনাকে নরম হইতে হবে। আমরা তো পাওয়ারে নাই, আমরা তো আপনাকে ক্রিটিসাইজ করবো, আপনাকে অনেক কিছু বলবো। তো সুতরাং পাওয়ার পার্টি ছাত্র সংগঠন হিসেবে ছাত্র দলকে বেশি দায়িত্ব পালন ভূমিকা করতে হবে। তারা একবার যদি ভুল করে থাকে, ঠিক আছে, এটা আপনি সব জায়গায় মানা শুরু করবেন। নয়ন ভাইকে কোনোভাবে জাস্টিফাই করতে পারবেন। আজকে হেলমেট পরে উনি যে আসছেন, এটা কোনো ইকুয়েশনে খাটে না। এই যে ডাকসু ছেলেটার যে ভিডিও দেখলাম, মেরে তাকে আপনি একটা খেয়াল করেন। আর একটা অপমানের কথা বলি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র উচিত নয় তার নির্বাচিত প্রতিনিধিকে বাইরের কোনো ছাত্র ছেলে এসে মেরে তাকে ঘাড়ে করে নিয়ে যাওয়া।
আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ছাত্র দলের ছেলে হয় তাকে বাইরের একটা ছেলে মারলে আমি অ্যালাউ করবো না। মিনিমাম একটা কর্টিসি জায়গা থাকে আমাদের, এই সম্মানটুকু থাকা উচিত তো আমাদের। তো এইভাবে কি রাজনীতিকে নষ্ট করে যদি আমরা জাস্টিফাই করি না, বড় সংগঠন ছাত্রদল অনেক কিছু স্পেস বা শিবির সবারই দোষ থাকতে পারে, আমি বলতেছি তাহলে একটা ইনভেস্টিগেশন হোক, এটা সুন্দর পরিবেশ হোক। আমরা দাবি করি যে এটা মারামারি হলো, তাহলে আপনারা ক্লেম না করে আমি করি। তাহলে এই যে আরেকটা ভাই যাচ্ছি, লাস্ট কথা বলি, হসপিটালে মারা, এটা আমি জানি কোন শব্দে ব্যবহার করতে হবে। আপনি মারছেন একটা জায়গায়, হসপিটালে গেছে, এটা তো ওখানে মারামারি হওয়ার অপশন নাই। ওখানে আপনি ওখানে অ্যাটাক করতে হবে কেন? মানে আমার কাছে কোনো সেন্সে কাজ করে না। আপনি একটা মানুষ অসুস্থ হওয়ার পরে আমরা কিন্তু সবাই ছেড়ে দিই, সে জায়গায় আপনি অ্যাটাক করছেন, এটা কি জাস্টিফাই করবেন? আপনি এটার জন্য কি কিছু লোককে সহজ করতে পারতেন যে তুমি হসপিটালে আঘাত করলি কেন? মারামারি হচ্ছে ফ্রন্টে হয়েছে আমাদের। এটা এখনো সময় শেষ হয়নি, নিশ্চয়ই না, না, বিএনপি সময় থেকে শেষ উদ্যোগ হবেই না নিতে কিছু, হবে। এটা আমরা তো জানা আছে। আতিক ভাই আপনাকে ওনার ধন্যবাদ। পদ্ধতি- মারুফ ভাই একদম শেষ সময় চলে এসেছে, আপনি একটু 2 মিনিটের মধ্যে বলবেন যে আসলেই কি বিএনপি পাওয়ারে থাকার কারণে তাদের নরম হওয়া উচিত কিনা, এবং নরম হলে বিএনপি তাদের কোনো রাজনৈতিক ক্ষতি কিংবা সুযোগ তৈরি হবে কিনা? না, আপনি সরকারে থাকলেও তো আপনার একটা দায়িত্ব থাকে, এবং আপনি যখন সরকারে থাকবেন সবাই তো আপনার আন্ডারে থাকে, কে বিরোধী দল কে সরকারি দল, সেখানে কিন্তু আসলে বিভাজন থাকে না পার্লামেন্টের ডিবেট ছাড়া। আপনি বাইরে যখন যাবেন সবাই নাগরিক, এবং এটার দায়িত্ব সরকারের। কিন্তু এই সুযোগ নিয়ে আপনি সরকারকে বারবার বেকায়দায় ফেলতে চাইবেন, সেটা তো ঠিক না। ধরেন আতিক যেটা বললো যে এরকম বাজে ভাষায় বলা হলেই মারতে হবে নাকি, না মারতে হবে না, কিন্তু এই মারামারিটা তো বন্ধ করতে হবে। মারামারি যেন না হয়, সেটার বন্ধ করতে হলে আমাদের কারণ অনুসন্ধান করতে হবে যে কোন ঘটনাগুলা মানে মানুষকে মারামারিগুলো উস্কাচ্ছে। উস্কাচ্ছে। তাহলে নিশ্চিতভাবেই এই ধরনের যে কথাবার্তা, উস্কানিমূলক কথাবার্তা, এটা উনি ঠিকই বলেছেন যে আহত আলিফকে যেমন দেখতে যাওয়া উচিত ছিল, একই সঙ্গে কিন্তু এনসিপি থেকে কোনো একজন নেতার পক্ষে বা শীর্ষস্থানীয় কারোর পক্ষে বলা উচিত ছিল পাবলিকলি যে নাসির যেটা বলছে আমরা এটা এন্ডোর্স করছি না, এটা নাসিরের ব্যক্তিগত। ভাই আমি বলি পাটোয়ারি নিজেই বলবে তার বিষয় নিয়ে। আমরা যদি তাকে আমরা আমাদের ফোরামে কথা বলেছি, আমি বলি শেষ করি না ভাই, না ভাই আমার কথা শুনেন। আপনারা যেভাবে বিষয়টা হচ্ছে আপনারা এটাকে আতিক ভাই একটু মারুফ ভাইকে শেষ আমি করতে একটু দেন। বলি, যেটা হয়েছে 1 কি, মিনিটের মধ্যে ভাই। ধরেন যে habitual মানে গালিবাজ। এটা কোনো ব্যক্তি নাসিরকে আমরা বলছি না, রাজনীতিতে উনি যেই ধরনের ভাষা বা শব্দ এবং এন্টায়ার এদের টোটাল গ্রুপ যেই ভাষায় গালিগালাজ করবে আপনাকে, বটবাহিনী, আপনি শুধু রাজনীতি না, কিছুদিন আগে সিলেটে এক ভদ্রমহিলা গান গেয়েছিলেন, একটা জনপ্রিয় গানের দৃশ্যে উনি একটু অভিনয় করেছিলেন, উনাকে যেই রকম অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়েছে একটা সুনির্দিষ্ট রাজনৈতিক দলের গোষ্ঠী থেকে, ওটার সাথে টানা আপনি দরকার। দেখবেন এরা কি কোনো প্রতিবাদ করেছে? প্রতিবাদ করে নাই তো কেউ। এখন এই যে গালিবাজ যে একটা রাজনীতি আমাদের দেশে তৈরি হয়েছে, এইটা আসলে সব রাজনৈতিক দলের পাশাপাশি বিশেষ করে যারা গালিগালাজ করছে তাদের দায়িত্ব বেশি, বসে এটা বন্ধ করা উচিত। জি মারুফ ভাই আপনি আপনাকে এত বড়- ধন্যবাদ। ডক্টর আতিক মুজাহিদ আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত চাইন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আসলে আমরা অনেক অল্প সময় অনেক মানুষের কথা শুনতে হয়েছে, এই জন্য আপনাদের জন্য একটু সময় বরাদ্দ কম হয়েছে। আমরা প্রত্যাশা করছি যেভাবেই হোক রাজনীতির যে ঐক্য ছিল জুলে আমরা দেখেছি যে স্বৈরাচার বিরোধী চেতনা ছিল, একটা স্বনির্ভর স্বাধীন সুন্দর বাংলাদেশ গড়ার যে স্বপ্নে সবগুলো রাজনৈতিক দল একসাথে কাজ করেছিল, সেই লক্ষ্যে এগিয়ে যাবে বাংলাদেশ, এবং এই প্রত্যাশা রেখে শেষ করছে আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়। শুভরাত্রি।